এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। ঝন্টা যখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে, সেজন্যই সে আহ্লাদি পিসির কোলে মানুষ হয়। আহ্লাদি পিসি ঝন্টার বাবার দূর সম্পর্কের এক বোন। মাথায় একটু ছিট আছে বলে শ্বশুর ঘর করতে পারেননি, আবার কারণে অকারণে এলোমেলো আহ্লাদির মতো কথা বলেন বলেই তার নাম হয়েছে আহ্লাদি। বাড়ির ছেলেমেয়েদের সে তাই আহ্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টাকে সে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা এমন ন্যাওটা হয়ে গেল। মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি। ঝন্টাও আহ্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান। আহ্লাদি পিসি স্নান করিয়ে দেবে, পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না। ঝন্টার মাও সাত ঝামেলায় দিবারাত্রি জড়িয়ে থাকেন, তাই আহ্লাদি পিসির কোলে ছেলে দিয়ে তারও সকল রকমের নিশ্চিন্তি। আহ্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসেন, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হলো, সে পিসির জন্য নানান রকম মাছ ধরে নিয়ে আসতো। পিসি একগাল হেসে বলতো, ভাগ্যিস আমার ঝন্টাটা ছিল, তাই দুটো মাছ খেয়ে বাঁচি। বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে, নিজেদের পুকুরের জল পড়ে, ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানান ধরনের মাছ নিয়ে আসে। বিশেষ করে আহ্লাদি পিসির জন্যে শোল মাছ যদি পায় তবে তার মুখে হাসি ধরে না। এক কথায় ঝন্টা পিসির জন্য সব করতে পারে, আবার ঝন্টাই পিসির সব। আহ্লাদি পিসি মরলে যে ঝন্টাই তার গয়ায় পিণ্ডি দেবে, এ কথাই সে সগর্বে সবাইকে বলে বেড়ায়। আহ্লাদি পিসি হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেলেন। দিব্যি শক্ত সমর্থ আহ্লাদি পিসি, দেহে রোগ বালাই নেই। অমনভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউ ধারণাই করতে পারেননি। দুর্দান্ত দস্যি ছেলে ঝন্টা। আহ্লাদি পিসির মৃত্যুর পরে কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে। কারো সঙ্গেই কথা কয় না, খায় না, উদাস চোখে একদিকেই তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রাত্রিরে ঘুমের ঘোরে ঝন্টা ধর্মড় করে উঠে বসে। মা সুধান, হ্যাঁ রে ঝন্টা, বিছানার উপর উঠে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়। ঝন্টা ফ্যালফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে তারপর ফিসফিস করে মাকে বলে, আহ্লাদি পিসি আমায় ডাকলো যে। ছেলের কথা শুনে মা শিউরে ওঠেন। ঝন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন, মুখে বলেন, রাম 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 রাম। পাড়ার 5 জন বউছি বলে, ঝন্টার মা, ওর দিকে বেশ কড়া নজর রেখো, ওরার মুখে আহ্লাদি মরেনি, তাই বুঝি এখনো আশেপাশে ঘুরঘুর করছে। ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ। গাঁয়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরার মুখে এই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখে। বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন। বললেন, ভাগ্যিস আমি বুদ্ধি করে পৈতের হাতে জড়িয়ে নিয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলাম, নইলে ঝন্টাদের পুকুর পাড়ে আমাকে ঘাড় মুখে রাখতো। এইভাবে সারা গাঁয়ে একটা ফিসফিস আলোচনা। কেউ বিশ্বাস করে, আবার কেউ হেসে উড়িয়ে দেয়। তখন আষাঢ় মাস, আশেপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গাঁয়ের পথগুলিকে পিছল করে দিয়েছে। তখন বোধ করি দুপুর রাত। এমন একটা আবছা জ্যোৎস্না ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে, কিন্তু ভালো করে ঠাহর করা যায় না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জ্যোৎস্নার সঙ্গে মিশে গোটা গ্রামটাকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পিছন দিক দিয়ে একটা কালো বিড়াল বিকটভাবে ডেকে গেল। কোথায় যেন একটা ভুতুম পাখি একটানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলেছে, একটা থমথমে ঝিমঝিমে ভাব। এমন সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আহ্লাদি পিসি ওকে ডাকছে, বলছে, ওরে ঝন্টা, শিগগিরই আয়, তোদের পুকুরে নতুন জল এসেছে, কত মাছ উঠেছে, দেখবি আয়, তোর পোলোটা নিয়ে আসতে ভুলিসনি যেন। আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল।
সে বিছানার উপর উঠে বসল। আশেপাশে তাকিয়ে দেখল সবাই অকাতরে ঘুমোচ্ছে। তার মায়ের ডান হাতটি তার গায়ের উপরে ছিল। আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখল সে, যেন কানের কাছে কেউ বলল, দরজাটা ভিজিয়ে দে ঝন্টা, নইলে ওরা জেগে উঠবে। ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুর ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কল কল করে বর্ষার জল ঢুকছে খালে। ঝন্টা ছপ ছপ করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোথেকে এলো? ঝন্টা ভেবে কুল কিনারা পায় না। ও যে খালুই সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেছে। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। তার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খালুই নিয়ে এগিয়ে চলল। এ কি, এ যে শেওড়া গাছ! আমায় শোল মাছ পোড়া খাবি ঝন্টা? ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। আহ্লাদে বেশি না, দেখতে ঠিক সেই রকম। এতক্ষণে ঝন্টার যেন জ্ঞান ফিরে এলো। আহ্লাদে বেশি তো মরে গেছে। ও তাহলে কার ডাক? এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে। ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। সে প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না। শেষমেশ মনে জোর এনে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল। পিছন থেকে আহ্লাদি পিসির কান্না শোনা গেল। ওরে ঝন্টা, শোল মাছগুলো আমায় দিয়ে যা বাপ, আমি আর কিছু চাই নে। আহ্লাদি পিসির কথা যত কানে আসে ঝন্টা তত জোরেই ছুটতে থাকে। হঠাৎ সে দেখল একটা বিরাট লম্বা হাত এগিয়ে এসে তার হাত থেকে মাছের খালুইটা ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টা সেইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছালো, ওর মুখ দিয়ে তখন গ্যাঁজলা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় 3 দিন পর ঝন্টা ফিরে তাকালো। কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না। শুধু বোকার মতো ড্যাব ড্যাবে চোখে চেয়ে থাকে। গাঁয়ের সবাই বলল, দেখো ঝন্টার মা, এখন থেকে ঝন্টাকে একটু চোখে চোখে রাখতে হবে। পেদনিরা ওরকম করে নিশির ডাকে ভুলিয়ে জলার ধারে ঘাড় মোটকে রাখে। শুনে ঝন্টার মায়ের বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ঘরে ছেলের শিয়রে জেগে থাকেন তিনি। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। তিনি ভাবেন, আমার শান্তির সংসারে এ কি হলো? কি কুক্ষণেই পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম। এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করল যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা সারাক্ষণ। হঠাৎ সে বলে বসল, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে ও থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে আঁতকে উঠল সবাই। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো। দেখা গেল যে ঝন্টা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে। সেদিন দুপুরে গরমে আইঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল, মা, 1 গ্লাস ঠান্ডা জল দাও না। মুখের কথা খসাতে যতটুকু সময় লাগে, দেখা গেল সুন্দর একটি গেলাসে টলটলে পরিষ্কার জল। ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকু মেঝেতে ফেলে দিয়ে বললেন, কখনো মুখে দিস না ঝন্টা, ওসব পেদনিতে জোগাচ্ছে। সন্ধ্যের পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসতো ঝন্টাকে দেখতে। কথায় কথায় গাঙ্গুলি গিন্নি একদিন বললেন, আমার জর্দা ফুরিয়ে গেছে, কাশির জর্দা না হলে আমার মুখে রোচে না। আপন মনে ঝন্টা বলল, তুমি জর্দা খাবে ঠান্ডি? সঙ্গে সঙ্গে মেঝেতে পড়ল একটি জর্দার কৌটো। গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন, এ তো কাশির জর্দা, একেবারে নতুন কৌটো, কোত্থেকে এলো ঝন্টার মা? আশেপাশের যারা ব্যাপারটা জানতো তারা সবটা খুলে বলল। জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিতে যাচ্ছিলেন, কিন্তু যেই আহ্লাদি পেতনির কথা শুনলেন, অমনি রাম রাম করতে করতে একেবারে নিজেদের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। যতদিন ব্যাপারটা তামাশা থাকে, লোকে ভিড় জমায়, কৌতূহলী হয়ে বসে থাকে পেতনির কাণ্ড দেখতে। কিন্তু কত রাত্রির লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে? কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগলো। গমগমে বাড়ি আবার মানুষ জনশূন্য থমথমে হয়ে এলো। কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায়।
মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেন। বাঁশঝাড়ের পিছন দিকে যেখানে একটানা ঝিঁঝি ডেকে চলে, সেখানে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসেন, ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন। কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে। সেদিন সন্ধে থেকে একটানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। দূরের বনে প্রহরে প্রহরে শেয়াল ডাকছে। মনে হচ্ছে ওরাও যেন খুব ভয় পেয়েছে। পাখপাখালিরা কখন যে গিয়ে বাসায় সেধিয়েছে কেউ খবর রাখে না। গেরস্ত বাড়ির গোয়ালগুলিতে গরুগুলি এমনভাবে হামলাচ্ছে যে মনে হয় অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে তারা। মাঝে মাঝে কালো পেঁচার চেঁচানি কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শোঁ শোঁ হাওয়া বুক চিরে উত্তর জলাভূমির উপর দিয়ে বইছে। মনে হচ্ছে কোনো পেতনি বুঝে নিঃশ্বাস ফেলছে। গাঁয়ের পথে আজ একটিও লোক নেই। কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গুনছে। ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধ্যাবেলা উনুনে আগুন পড়েনি। বামন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির বড় কর্তারা সন্ধে থেকেই দাবা পাশা খেলতে বসেন। তাদের চিৎকারে আশেপাশের 10টা লোক ঘুমাতে পারে না। আজ আধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক একপাশে সরিয়ে রেখে সবাই ফরাসের ওপর অঘরে ঘুমোচ্ছে। অবিশ্রান্ত বর্ষণ চলছে তারই সঙ্গে তাল বজায় রেখে। খানা ডোমায় ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে। আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে। মাথার উপর কালপুরুষ। একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গুনছে সকলে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা। এমন ঘুম যে দেখে মনে হচ্ছে ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি, ঝোড়ো হাওয়া, ঝিঁঝির ডাক, ব্যাঙের শব্দ, পেঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিতে ওকে যেন এমনভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর কোনোদিন ভাঙবে না। কিন্তু হঠাৎ বেড়ার পাশে তার ফিসফিসানি কথা শোনা গেল। ঘন্টা উঠে আয়, জলের ধারে আজ মাছ থই থই করছে। ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। আবার সেই ফিসফিসানি আহ্বান ভেসে এলো। উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসল। কার ডাক, কোথায় যেতে হবে কিছু জানে না সে। তবুও উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই বাঁশবনের কানাকানির মতো কার আহ্বান। আজ আর পোলোটা নিসনে ঝন্টা, হাবলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে আয়। এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। ঘন্টা খাপলা জালটা কাঁধের ওপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুরের ডানার ঝটপটি। কিন্তু মেঘের ডাকে কারো ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায়। পথের অন্ধকার এত জমাট বেঁধে আছে, তবু ওর পথ চলতে কোনো অসুবিধা হয় না। ওই যে ওইখানে কত মাছ খাই মারছে, তুই দেখতে পাচ্ছিস না ঝন্টা? এগিয়ে যা, ছুঁড়ে দে খাবলা জাল ওইখানে। অশরীরী নির্দেশ শুনে ঝন্টা একেবারে জলের মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরিপানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গাঁয়ের কেউ জানতেও পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কাল ঘুম তবু ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গায়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। বহু বছর কেটে গেছে। এখনো গাঁয়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে বুক চাপড়ে ছোটাছুটি করে।